গ্যাস ও জ্বালানি সংকটও কমেছে, বিদ্যুৎ উৎপাদন ২৫০০ মেগাওয়াট, লোডশেডিং ছিল শনিবার। সুসংবাদ দিলেন বিজ্ঞানমন্ত্রী। রূপপুর কেন্দ্রে পারমাণবিক ফুয়েল লোড মঙ্গলবার। প্রকল্প বাস্তবায়নে দীর্ঘসূত্রিতা পরিহারের পাশাপাশি ব্যয় সংকোচনের নির্দেশ একনেক বৈঠকে প্রধানমন্ত্রীর। এমপিদের বিনা শুল্কে গাড়ি আমদানি সুবিধা বাতিল। গাইবান্ধায় ৫ ও জামালপুরে ২ জন সহ ৬ জেলায় বজ্রপাতে ১১ জনের মৃত্যু। টানা তাপপ্রবাহের পর অবশেষে রাজধানীতে স্বস্তির বৃষ্টি। কাল থেকে সারা দেশে ভারী বর্ষণের পূর্বাভাস। হামের প্রকোপ চলছেই, দেশের বিভিন্ন জায়গায় আরো ৮ শিশুর মৃত্যু। একদিনে আক্রান্ত সর্বোচ্চ ১৪২১। পরিস্থিতি আরো ভয়াবহ হওয়ার শঙ্কা। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ২ বাংলাদেশি শিক্ষার্থী নিহতের ঘটনায় সুষ্ঠু তদন্ত বিচার চেয়েছে বাংলাদেশ, জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। গ্যাস ও জ্বালানি সংকটে কমেছে বিদ্যুৎ উৎপাদন। তীব্র তাপদাহের সাথে ঘন ঘন লোডশেডিংয়ে ভোগান্তিতে ঢাকার বাইরের সাধারণ মানুষ। সরকারি তথ্য অনুযায়ী শনিবার গড়ে লোডশেডিং ছিল ২৫০০ মেগাওয়াট। জ্বালানি সংকট ও রক্ষণাবেক্ষণ সহ বেশ কিছুদিন বন্ধ ২০টির মতো বিদ্যুৎ কেন্দ্র। শিগগিরই এই পরিস্থিতি থেকে উত্তরণের সম্ভাবনা দেখছেন না বিদ্যুৎ ও জ্বালানি বিশ্লেষকরা। রিপোর্ট রিশান নাসরুল্লাহর। বিদ্যুৎ বিভাগের তথ্য বলছে, শনিবার দেশে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা ছিল ১৬,৮৯০ মেগাওয়াট। সরবরাহ করা গেছে ১৪,৭১২ মেগাওয়াট, অর্থাৎ ঘাটতি ছিল ২,১৭৮ মেগাওয়াট। জ্বালানি সংকটে বিদ্যুতের উৎপাদন কমে যাওয়ায় চলতি মাসের শুরু থেকেই গ্রামে লোডশেডিং দেওয়া শুরু করে সরকার। এরই মধ্যে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের 4টি ইউনিট বন্ধ। কয়লা সংকটে উৎপাদন কমে যাওয়া এবং আদানির বিদ্যুৎ সরবরাহ অর্ধেকে নেমে আসায় সরবরাহ সংকট শুরু হয়। পরিস্থিতি মোকাবেলায় রাজধানীতেও লোডশেডিং এর সিদ্ধান্ত নেয় সরকার। এরপরও পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। কারেন্ট তো এমনি থাকে না সারাদিন, তারপরে একটু একটু আসে, ঘন্টাখানেক দেয়। সারাদিনে ৩-৪ ঘন্টা পাই আমরা। বাইরে তো এমনি ব্যবসা গরম, কারেন্ট তো থাকে না, 2 ঘন্টা 1 ঘন্টা পরে আসে আবার যায়। সন্ধ্যাকালীন তো একদম বন্ধ। 15-20 বার লোডশেডিং, 1 ঘন্টা পর 10 মিনিট পর কারেন্ট চলে যায়। এই অতিষ্ঠ গরমের ভিতর মানুষ আরো অতিষ্ঠ হয়ে যাচ্ছে। কারেন্টের জ্বালায় কাজও করতে পারতেছি না ঠিক মতো। রাতে ঘুমাইতে গেছি, কারেন্ট নাই। কালকে রাত্রে 3 বার ঘুম ভাঙছে। বিদ্যুৎ ও জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, গ্যাস ও তেলের জটিলতা না কাটলে অবস্থার উন্নতি হবে না। ভবিষ্যৎ সংকটের বিষয়টি চিন্তা করে সরকারকে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর পরামর্শ তাদের। লোডশেডিং বাড়বে, যত দাম বাড়বে জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজারে তত লোডশেডিং বাড়বে। চাহিদা যত বাড়বে তত লোডশেডিং বাড়বে। কারণ জ্বালানি তেল আমদানি করে পাওয়ার প্ল্যান্ট চালানোর মতো আর্থিক সক্ষমতা সরকার নেই। এরপরে সরকার দাম বাড়াবে। সব কয়লা ভিত্তিক পাওয়ার প্ল্যান্টে সাফিসিয়েন্ট কয়লা নাই, যে কারণে ৩০০০ মেগাওয়াট, ৩২০০ মেগাওয়াট, ২৮০০ মেগাওয়াট জেনারেট করতে হচ্ছে। কাজে তেলের উপর চাহিদা বাড়ছে। অন্যদিকে গ্যাসও আমাদের যেহেতু ক্রমশ কমে আসছে, তেলের উপর চাপ পড়েছে। এখন আমার যদি ২-৩ হাজার মেগাওয়াট নবায়নযোগ্য জ্বালানি থাকতো, তাহলে কি হতো? দিনের বেলায় যে তেল ব্যবহার করতাম সেটা আমরা কিন্তু অফসেট করতে পারতাম। সেটা আমাদের সাশ্রয় যেমন করতো, তেমনি আমদানিও খরচও বাঁচাতো। বিদ্যুৎ উৎপাদন তথ্য অনুযায়ী দেশে বর্তমানে গ্যাস দিয়ে ৫,২৩৫ মেগাওয়াট, তেল দিয়ে ১,০৫৩ মেগাওয়াট, কয়লা দিয়ে ৪,৪৩৭ মেগাওয়াট এবং নবায়নযোগ্য খাত থেকে ৩৬০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যায়। এছাড়া ভারত থেকে আমদানি করা হয় প্রায় ২,০০০ মেগাওয়াট বিদ্যুৎ। রিশান নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। এদিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে ফুয়েল লোডিং হচ্ছে আগামী মঙ্গলবার। রবিবার সচিবালয়ে তথ্য জানান বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। তিনি জানান, যথাযথভাবে ফুয়েলিং শেষ হলে অগাস্ট মাসে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হতে পারে। তিনি বলেন, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হওয়ার বিষয়টি প্রধানমন্ত্রী তারেক রহমান রূপপুরে উপস্থিত থেকে উদ্বোধন করবেন। জানান, ২০২৭ সালের জানুয়ারিতে প্রথম ইউনিট থেকে ১১০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে। এরপর ২০২৭ সালের জুনে দ্বিতীয় ইউনিটে ফুয়েল লোডিং শুরু হবে। সব ঠিক থাকলে ওই বছরের সেপ্টেম্বর নাগাদ রূপপুর থেকে জাতীয় গ্রিডে ২২০০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবার আশা করছেন ফকির মাহবুব আনাম। Sometimes second week of August and in between second week to third week of August, এর মধ্যে আমরা ইনশাল্লাহ 300 মেগাওয়াট বিদ্যুৎ আমরা ন্যাশনাল গ্রিডে দিব ইনশাল্লাহ। তখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি তখন উদ্বোধন করবেন এটা। যখন আমরা বিদ্যুৎটা দেখবো যে আমরা গ্রিডে দিয়েছি, আল্লাহ চাহে তো তখন ওনাকে দিয়ে আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে দিয়ে এটাকে উদ্বোধন করাবো। আবার ফুল সিং এ যেটা আপনার রিয়েক্টর নাম্বার 1, আল্লাহ চাহে তো এন্ড অফ দিস ইয়ার
or first week of January 2027. ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি তেলের সরবরাহ বৃদ্ধির পর থেকে ঢাকায় ভোগান্তি কিছুটা কমেছে। কয়েকদিন আগেও যেখানে রাজধানীর পাম্পগুলো থেকে জ্বালানি সংগ্রহে গ্রাহকদের অপেক্ষা করতে হয়েছে 5 থেকে 7 ঘন্টা, এখন আধা ঘন্টা থেকে 1.5 ঘন্টায় জ্বালানি তেল সংগ্রহ করতে পারছেন গ্রাহকরা। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট। ইরান যুদ্ধে বিশ্বজুড়ে সৃষ্ট জ্বালানি সংকটের ভার বইতে হচ্ছে বাংলাদেশকেও। ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি সংগ্রহে চালকদের অপেক্ষা করতে হয়েছে ঘন্টার পর ঘন্টা। তবে সরকারের নানা উদ্যোগের ফলে সেই চিত্র বদলাতে শুরু করেছে। রবিবার রাজধানীর একাধিক পেট্রোল পাম্প ঘুরে দেখা গেল জ্বালানি সংগ্রহে অপেক্ষার সময় কমেছে। মহাখালীর ইউরেকা ফিলিং স্টেশনে গ্রাহকরা জ্বালানি পাচ্ছেন 30 থেকে 45 মিনিটের অপেক্ষায়। অন্যদিকে বিজয় সরণি ট্রাস্ট ফিলিং স্টেশনে জ্বালানির জন্য অপেক্ষা করতে হচ্ছে 60 থেকে 90 মিনিট। আজকে 35 মিনিটের লাইন পাই, আগে তো 6 ঘন্টা 7 ঘন্টা লাইনে দাঁড়াইয়া তারপর তেল পাইছি। ভালো এখন ভালো, কন্টিনিউ লোকজন তেল পাচ্ছে, কোনো সমস্যা নাই। যার যেটুকু নেওয়ার কথা সেটুকুই পাচ্ছে, আল্লাহর মধ্যে কোনো সমস্যা নেই। এখন আজকে ভাই 30 মিনিটের মতো ছিলাম, একটু স্বস্তি পাইছি ভাই আর কি। এতদিন লাগছে 4 ঘন্টা 5 ঘন্টা, ট্রাস্টে অনেক লম্বা সিরিয়াল ছিল। আজকে মোটামুটি এখানে সুবিধা হয়েছে আর কি। এখন তেলের অবস্থা, তেল বাড়ানি ভর থেকে মোটামুটি ভালোই তেল পাইতেছি আমরা। আগে যে কোনো পাম্পে অনেক লম্বা সিরিয়াল আছেন, বরং সিরিয়াল অনেক কাছে কাছে পাওয়া যাইতেছে। পাম্প সংশ্লিষ্টরা বলছেন বাইকারদের জন্য ফুয়েল পাসের ব্যবস্থা করায় এবং ডিপো থেকে পাম্প প্রতি তেলের সরবরাহ বাড়িয়ে দেয় গ্রাহকদের দুর্ভোগ কিছুটা কমে আসছে। তেলের লাইন কমার কারণ হলো গত বুধবার থেকে আমাদেরকে আগের চেয়ে সাপ্লাই বেশি দিচ্ছে। যেমন এই যখন সংকটটা শুরু হলো আমাদেরকে প্রতিদিন 9000 লিটার তেল দিত, গত বুধবার থেকে এটা 13,500, বৃহস্পতিবার 18,000, শনিবার দিন আবার 18,000, আজকে আবার 13,500। এই সাপ্লাই বাড়ার কারণে আপনার তেলের লাইনটা আগের থেকে অনেকটা কমে গেছে। এদিকে জ্বালানি তেলের দাম বাড়লেও দুর্ভোগ কমে আসায় স্বস্তি প্রকাশ করছেন গ্রাহকরা। নাবিল জাহাঙ্গীর, বাংলাভিশন, ঢাকা। প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে দীর্ঘসূত্রিতা পরিহারের পাশাপাশি ব্যয় সংকোচনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ে একনেক বৈঠকে প্রায় 13,500 কোটি টাকার 14টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়া প্রকল্পগুলো জনগণের জন্য কতটুকু সামঞ্জস্যপূর্ণ তাও খতিয়ে দেখতে বলেছেন প্রধানমন্ত্রী। রিপোর্ট সৈয়দ আব্দুল মোহিতের। দায়িত্ব নেওয়ার পর বিএনপি সরকারের দ্বিতীয় জাতীয় অর্থনীতি পরিষদের নির্বাহী কমিটি একনেক বৈঠক হয় সচিবালয়ে। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে মোট 17টি প্রকল্পের মধ্যে পরিকল্পনা কমিশনের আর্থসামাজিক অবকাঠামো বিভাগের 4টি, কৃষি পানি সম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের 2টি এবং ভৌত অবকাঠামো বিভাগের 11টি প্রকল্প রয়েছে। পরে বৈঠকের বিস্তারিত জানান পরিকল্পনা প্রতিমন্ত্রী মোহাম্মদ জুনায়েদ আব্দুর রহিম সাকি। তিনি জানান 17টি প্রকল্পের মধ্যে 6টি নতুন, 7টি সংশোধিত এবং 4টি শর্ত সাপেক্ষে অনুমোদন দেওয়া হয়েছে। 17টি প্রকল্প টেবিলে উত্থাপিত হয়েছিল, 15টি নিয়ে আলোচনা হয়েছে। তার মধ্যে 6টি নতুন প্রকল্প আছে 17টির মধ্যে, 7টি বললাম যে সংশোধিত এবং 4টি মেয়াদ বৃদ্ধি। তো 15টি প্রকল্পের অধিকাংশই পাশ হয়েছে। তিনি জানান কয়েকটি প্রকল্প শর্ত সাপেক্ষে কিছু তদন্তের পর অনুমোদন দেওয়া হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশটা খুব স্পষ্ট, সেটা হচ্ছে আমাদের সাশ্রয়ী হতে হবে ব্যয়ের দিক থেকে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে ব্যয়গুলো কোন কোন খাতে হচ্ছে সেগুলো যৌক্তিকতা নির্ধারণ করতে হবে। 3 নম্বর হচ্ছে যে যে প্রকল্পগুলোই নেওয়া হয়েছে সেগুলো আসলে কতটা সামগ্রিকভাবে আমাদের জনগণের জীবনে যে উন্নতির চিন্তা করা হয়েছে। বিশেষত বর্তমান সরকার তার যে প্রতিশ্রুত তার যে নির্বাচনী ইস্তেহার, তাদের পরিকল্পনা, 31 দফা কর্মসূচি, সবগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ কতটা, এই সবগুলো দিক পরীক্ষা নিরীক্ষা করার জন্য নির্দেশনাটা আগে এসছে। সচিবালয়ে নতুন ভবন নির্মাণের বিষয়ে সরকারের ভিন্ন প্রস্তাব আছে বলেও জানান প্রতিমন্ত্রী। সৈয়দ আব্দুল মোহিত, বাংলাভিশন, ঢাকা। এদিকে সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন আইন শৃঙ্খলা বাহিনী সহ জরুরি কাজে নিয়োজিতদের জন্য জ্বালানি তেল বিক্রয় রেশনিং পদ্ধতি কয়েকদিন আগে থেকে প্রত্যাহার করা হয়েছে। এছাড়া নেত্রকোনা 5 আসনের সংসদ সদস্যের ওপর হামলার ঘটনায় সংসদে দুঃখ প্রকাশ করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর এদিন বিনা শুল্কে গাড়ি আমদানির সুবিধা বাতিল করে সংসদ সদস্যদের সম্মানী ও পারিতোষিক সংশোধনী বিল 2026 পাশ করা হয়। আহমেদ সরার রিপোর্ট।
আমি যে বিষয়টি রেজ করতে চাচ্ছিলাম, সংসদের রবিবারের কার্যক্রম শুরু হলে জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণ বিধিতে মনিরুল হক চৌধুরী কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা মৃত্যুর বিষয়ে পুলিশের জ্বালানি রেশনিং এর কথা তুলে ধরে তা বাতিলের দাবি জানান। পুলিশ বলেছে তাদের তেল সংকট আছে, তেল নাকি রেশন হয়েছে। পুলিশকে তেল রেশন না করলেও আমি মনে করি অসুবিধা হবে না। এমনি আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দিকে আমি স্বরাষ্ট্রমন্ত্রী এখানে নাই, মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করব। এই ব্যাপারটি পুলিশের তেল রেশন, আইন শৃঙ্খলা বাহিনীর তেল রেশন অবিলম্বে প্রত্যাহার করা হোক, নাইলে আইন শৃঙ্খলা সংকট সৃষ্টি হবে। এর উত্তরে প্রধানমন্ত্রী জানান, আইন শৃঙ্খলা বাহিনীর জন্য রেশনিং এর বিষয়টি আগেই বাতিল করা হয়েছে। সংসদ যে কনসার্নটি এক্সপ্রেস করেছেন এই বিষয়টি এরই মধ্যে আমরা অ্যাড্রেস করেছি। পুলিশ সহ এমার্জেন্সি বাহিনী যারা আছে, পুলিশ হোক, অ্যাম্বুলেন্স হোক, ফায়ার ব্রিগেড, এই জাতীয় যারা আছে তাদের উপর থেকে এই যে এম্বার্গোটা ছিল এটা সরিয়ে নেওয়া হয়েছে। এটা আরো 2 দিন আগে এই সিদ্ধান্তটি আমরা গ্রহণ করেছি, 2 দিন আগে এটি ক্লিয়ার করে দেওয়া হয়েছে। কাজে আশা করি ইনশাল্লাহ এই সমস্যা আর হওয়ার কথা না। এরপর নেত্রকোনা 5 আসনের সদস্য মাসুম মোস্তফা তার উপর হামলার বিষয়ে সংসদে জানিয়ে নিরাপত্তার দাবি জানান। তারা আমাকে মেরে ফেলার জন্য চেষ্টা করে। পরবর্তীতে আমি শুনতে পাই যে সেখানে পেশাদার কিলারকে নেওয়া হয়েছিল যাতে আমাকে হত্যা করা হয়। কিন্তু মসজিদের মুসল্লিদের প্রতিরোধের মুখে তারা দরজা ভাঙতে পারে নাই বলে আজকে মাননীয় স্পিকার আপনার সামনে দাঁড়ানোর সুযোগ হয়েছে। না হয় হয়তো আজকে আমার জন্য এখানে শোক প্রস্তাব আনতে হতো এবং আমার জন্য হয়তো আপনারা 1 মিনিট নিরাপত্তা পালন করতেন। মাননীয় স্পিকার, আমি আপনার কাছে আমার নিরাপত্তা চাই, আমার পরিবারের নিরাপত্তা চাই। স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এজন্য দুঃখ প্রকাশ করে ব্যবস্থা নেওয়ার কথা জানান। আমাদের সংসদ নেতা পাশেই বসে আছেন, তিনি আমাকে বলেছেন যে তিনি নিশ্চিত করবেন যেন এটা সুষ্ঠু একটি তদন্ত হয়, প্রকৃত অপরাধীদের খুঁজে বের করে তাদেরকে শাস্তি প্রদান করা হবে। 9 জন গ্রেপ্তার হয়েছে এবং এটা আরও সুষ্ঠু তদন্ত করে অবশ্যই তাদেরকে ব্যবস্থা দেওয়া হবে তাদের বিরুদ্ধে। এরপর চিফ হুইপ জ্বালানি সমস্যার বিষয়ে 10 সদস্যের বিশেষ কমিটি গঠনের কথা জানিয়ে প্রস্তাব উত্থাপন করেন। এই কমিটির কার্যপরিধি হবে সাম্প্রতিক জ্বালানি উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় করণীয় সম্পর্কে সুপারিশ সহ সংসদে রিপোর্ট প্রদান করা। কমিটির মেয়াদ কমিটি গঠনের বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ হতে 30 দিন। প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। সাম্প্রতিক জ্বালানি নিয়ে উদ্ভূত পরিস্থিতি মোকাবেলার করণীয় সম্পর্কে সংসদে সুপারিশ সহ রিপোর্ট প্রদান করার জন্য কার্যপ্রণালী বিধির 266 বিধি অনুযায়ী বিশেষ কমিটি গঠিত হলো। পরে শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল করে সংসদ সদস্যদের সম্মানী ও পারিতোষিক সংশোধনী বিল উত্থাপন করেন আইনমন্ত্রী। রাষ্ট্রীয় ব্যয় সংকোচন, স্বচ্ছতা, জবাবদিহিতা বৃদ্ধি এবং নাগরিকদের সাথে সাম্য প্রতিষ্ঠা কল্পে উক্ত সুবিধা বাতিল করার জন্য দি মেম্বার্স অফ পার্লামেন্ট রেমুনারেশন অ্যান্ড অ্যালাউন্সেস অর্ডার 1973 পিও নম্বর 28 অফ 1973 এর আর্টিকেল 3C বিলুপ্ত করার উদ্দেশ্যে এই বিলটি এই মহান জাতীয় সংসদে উপস্থাপন করা হলো। সংসদে উত্থাপিত আকারে দি মেম্বার্স অফ পার্লামেন্ট রেমুনারেশন অ্যান্ড অ্যালাউন্সেস অ্যামেন্ডমেন্ট বিল 2026 পাস হলো। পরে রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদ প্রস্তাবের উপর বক্তব্য রাখেন সংসদ সদস্যরা। একটা ট্রাস্টের আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। কাল যশোর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাকে স্বাগত জানাতে চলছে প্রস্তুতি। সফরে উলশি খালের পুনর্খনন এবং যশোর মেডিকেল কলেজের 500 শয্যা বিশিষ্ট হাসপাতালের ভবন নির্মাণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এবারে সফরে শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়া প্রতিষ্ঠান যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়াও যশোর ঈদগাহে জেলা বিএনপির আয়োজনে জনসভায় যোগ দেবেন তিনি। প্রধানমন্ত্রীর সফরকে স্মরণীয় করে রাখতে এবং সমাবেশ সফল করতে জেলা বিএনপির উদ্যোগে চলছে ব্যাপক কর্মযজ্ঞ। জেলা জুড়ে সভা, মিছিল ও লিফলেট বিতরণ সহ নানা কর্মসূচির আয়োজন করেছেন নেতাকর্মীরা। সমাবেশ স্থল ঈদগাহ ময়দান ও এর আশপাশের এলাকায় লক্ষাধিক মানুষের সমাগম ঘটবে বলে প্রত্যাশা স্থানীয় নেতাদের। বজ্রপাতে গাইবান্ধায় 5 জন আর জামালপুরে 2 জন সহ সারা দেশে 11 জনের প্রাণহানি হয়েছে। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নে বজ্রপাতে 1 শিশু সহ 4 জন ও সাঘাটা উপজেলায় 1 জন সহ মোট 5 জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার বিকেলে সুন্দরগঞ্জ ও সাঘাটা উপজেলায় এই দুর্ঘটনা হয়। এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকাল 4টার দিকে হঠাৎ বজ্রসহ বৃষ্টি শুরু হয়। এ সময় তারা বাড়ির বারান্দায় বসে গল্প করছিলেন। হঠাৎ তাদের ওপর সরাসরি বজ্রপাত হলে ঘটনাস্থলেই 4 জন প্রাণ হারান। অপরজন মাঠে ছাগল আনতে গিয়ে মারা যান। এছাড়া বজ্রপাতে জামালপুরে 2 জন, সিরাজগঞ্জে 1 জন, নাটোরে 1, পঞ্চগড়ে 1 ও বগুড়ায় 1 জন সহ সারা দেশে 11 জনের মৃত্যু হয়েছে।
এদিকে টানা কয়েকদিন তাপপ্রবাহের পর অবশেষে স্বস্তির বৃষ্টি হলো রাজধানীতে। বৃষ্টি ছোঁয়ায় সিক্ত ঢাকাবাসী। বিকেল থেকে মুষলধারে বৃষ্টি হয় ঢাকায়। গত কয়েকদিন তীব্র তাপপ্রবাহ বয়ে গেছে রাজধানী সহ দেশের অন্যান্য জেলার উপর দিয়ে। এ সময় রাজশাহীতে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় 40 ডিগ্রি সেলসিয়াস। আগামী 2-1 দিনের মধ্যে তাপমাত্রা সহনীয় পর্যায়ে আসতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ মোহাম্মদ ওমর ফারুক। একই সাথে দমকা হাওয়া সহ বৃষ্টির পূর্বাভাসের কথাও বলেন তিনি। বজ্রপাতের সময় নিরাপদ স্থানে থাকার পরামর্শ দিয়েছেন এই আবহাওয়াবিদ। পরবর্তী 2 দিনের জন্য ভারী থেকে অতি ভারী বর্ষণ একটা সতর্কবার্তা জারি করেছি। পাশাপাশি রংপুর, ঢাকা, ময়মনসিংহ এবং সিলেট এই 4টা বিভাগের জন্য আজকে দুপুর 12টা থেকে পরবর্তী 2 দিনের জন্য কালবৈশাখী 60 থেকে 80 কিলোমিটার বা তারও অধিক বেগে কালবৈশাখী ঝড়ের একটা পূর্বাভাস জারি করেছি। হাম উপসর্গে আরও 8 শিশুর মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্তের সংখ্যা 1421 জন, যা এই পর্যন্ত একদিনে আক্রান্তের সর্বোচ্চ রেকর্ড। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন সঠিক পদ্ধতি না মানলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। আর এই পরিস্থিতিতে তাদের কেউ কেউ স্বাস্থ্যের জরুরি অবস্থা ঘোষণা করার পরামর্শ দিয়েছেন। রিপোর্ট আসমা তানুপুরের। প্রতিদিনই বাড়ছে হাম আক্রান্তের সংখ্যা, দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল, বাড়ছে উদ্বেগ। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী 15 মার্চ থেকে 25 এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হামে 216 শিশুর মৃত্যু হয়েছে। আর নিশ্চিত হামে মৃত্যু 43 জনের। এ সময়ে নিশ্চিত হাম রোগীর সংখ্যা 4603 জন। সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছে 21434 জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়ে গেছে 17955 জন। হাম প্রতিরোধযোগ্য হওয়ার পরও ঝরে যাচ্ছে শিশুদের প্রাণ। দেশের 61টি জেলায় ছড়িয়ে পড়েছে সংক্রমণ। মাত্র 1 মাসের কিছু বেশি সময়ে মৃত্যুর শিকার 2 শতাধিক শিশু, বেশিরভাগেরই বয়স 5 বছরের কম। প্রশ্ন উঠেছে, এসব মৃত্যু কি অবশ্যম্ভাবী নাকি অব্যবস্থাপনা ও অবহেলার ফল? দুটো শর্ত পূরণ করতে হবে সংক্রমণ কমার জন্য। একটা হচ্ছে যে টিকা দেওয়ার পরে 4 সপ্তাহ অপেক্ষা করতে হবে। দ্বিতীয় হচ্ছে যে যেখানে উপদ্রুত এলাকা হামের প্রাদুর্ভাব মহামারী ঘটেছে সেই অঞ্চলে বা সেই পাড়াতে 95% শিশুকে টিকা দিতে হবে। এ দুটো হলেই কিন্তু আপনার 95% টিকা দেওয়া হলে আমি হামের রোগী আর পাবো না, রোগী কমে আসবে। রোগী কমে আসার সঙ্গে সঙ্গে কিন্তু মৃত্যুটা কমে আসবে না, কারণ যারা ইতিমধ্যে সংক্রমিত হয়ে যাবে তাদের মধ্যে কেউ কেউ, যেহেতু আমরা সমস্ত দরিদ্র পরিবারের শিশু যারা সবচেয়ে বেশি জটিলতায় ভুগছে, তাদেরকে ভিটামিন এ কিন্তু খাওয়াতে পারছি না। টিকা দেওয়ার সময় ভিটামিন এ দেওয়া যাচ্ছে না। হাসপাতালে চিকিৎসার সময় ভিটামিন এ দেওয়ার কথা, কিন্তু আমি জেনেছি যে সবাইকেই ভিটামিন এ ক্যাপসুল দেওয়া যাচ্ছে না। এটার ঘাটতি আছে। বিশেষজ্ঞদের মতে আক্রান্তের সংখ্যা কমতে থাকলেও মৃত্যুর হার কমতে আরও অন্তত 2 মাস লাগবে। এ অবস্থায় টিকাদান জোরদার করা, চিকিৎসা সেবা গ্রাম পর্যায়ে ছড়িয়ে দেয়া এবং জরুরি স্বাস্থ্য অবস্থা ঘোষণার পরামর্শ তাদের। তো স্বাস্থ্যের দুর্যোগ আগাম মোকাবেলা করবার জন্য যারা রোগতাত্ত্বিক প্রতিষ্ঠান, তাদেরকে আরও শক্তিশালী করতে হবে। তারপরেও কিন্তু দুর্যোগটা আছড়ে পড়বে আমাদের দেশে। সেই দুর্যোগটা আছড়ে পড়ার সময় যেন আমরা ক্ষয়ক্ষতিটা নিম্নতম পর্যায়ে আনতে পারি, সেই ব্যবস্থা কিন্তু আমরা করতে পারি। আমাদের যেই সম্পদ আছে, মানব সম্পদ এবং অন্যান্য সরঞ্জামাদি, সেটা যদি আমরা একটু পুনর্বিন্যাস করি, এটা দিয়ে কিন্তু আমরা এই ধরনের হামের মতো প্রতিরোধযোগ্য অসুখ থেকে শিশুদের জীবনটা আমরা বাঁচাতে পারি। স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া শিশু মৃত্যুর তথ্য যেন শুধু সংখ্যা না হয়ে একটি সতর্ক বার্তা হয়, সেই তাগিদ বিশেষজ্ঞদের। তো স্বাস্থ্যের দুর্যোগ ঘোষণা করার সঙ্গে সঙ্গে কি কি কাজ হবে সেগুলো তালিকা করে তার জন্য একটা স্ট্যান্ডিং অর্ডার দিয়ে রাখতে হবে। আসমা তান্নুপুর, বাংলা ভিশন, ঢাকা। নৈতিকতা বিবর্জিত জায়গায় যাচ্ছে, তারা ভাইরাল হতে চায় বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন। প্রশ্ন ফাঁসের গুজবে কান না দিতে আহ্বান জানান তিনি। রবিবার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসির বিশ্ব মেধা সত্ত্ব দিবস উপলক্ষে আয়োজিত কর্মশালায় তিনি এই কথা বলেন। প্রশ্ন ফাঁস সংক্রান্ত গুজব ছড়ানো নিয়ে উদ্বেগ প্রকাশ করেন শিক্ষামন্ত্রী। যাচাই ছাড়া কোনো তথ্য প্রচার না করতে গণমাধ্যমের প্রতি বিশেষ আহ্বানও জানান। বিভিন্ন টেলিগ্রাম গ্রুপে প্রশ্ন ফাঁসের গুজব ছড়ানো হলেও তা যাচাই না করে
প্রচার করলে শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হতে পারে বলে মন্তব্য করেন শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন। বলেন, শিক্ষার্থীরা নৈতিকতা বিবর্জিত জায়গা যাচ্ছে, তারা ভাইরাল হতে চায়। আপনাদের দায়িত্ব পালন করেন, আর আমরা আপনাদের কথায় আপনারও দায়িত্ব রয়েছে একটি নিউজ দেওয়ার আগে সেটাকে ভেরিফাই করা, তাই না? আপনাদের সকলকে এই দায়িত্বটা আছে না? আপনাদের দায়িত্ব পালন করেন, আর আমরা আপনাদের কথায় আপনাদের শুনে আমরাও সচেতন রয়েছি। আমাদের সকল চেষ্টা রয়েছে সুন্দর পরিবেশে সুন্দর পরীক্ষা নেওয়ার জন্য, এবং এই গুজবে না কান দেওয়ার জন্য আমরা অনুরোধ করছি। বিরোধী দলকে আন্দোলনের হুমকি নয়, আলোচনার মাধ্যমে গণভোটের ইস্যুটি সমাধানের আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রবিবার জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্মের নবগঠিত কমিটির পক্ষ থেকে জিয়া রহমানের সমাধিতে শ্রদ্ধা শেষে আহ্বান জানান তিনি। কেউ কৌশলে মুক্তিযুদ্ধের ইতিহাস ভোলানোর চেষ্টা করলে জাতি তা ভুলবে না বলেও মন্তব্য করেন রিজভী। জ্বালানি সংকট সমাধানে নবায়নযোগ্য জ্বালানি ট্যাক্স ফ্রির কথা বলেন রুহুল কবির রিজভী। এ সময় জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের নবনির্বাচিত সভাপতি ও মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশাক হোসেন বলেন, মুক্তিযুদ্ধের যে চেতনা তা অতীতে বাস্তবায়ন হয়নি, তা বাস্তবায়নে কাজ করবে মুক্তিযুদ্ধের প্রজন্ম দল। মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে মুক্তিযুদ্ধ প্রজন্ম দলকে এগিয়ে নেওয়া হবে বলেও জানান তিনি। সরকারি যে দল আছে এবং বিভিন্ন দলের মধ্যে আলোচনা, ডিসকাশন, ডিবেট, ডিসকোর্স এগুলো অব্যাহত থাকে। হ্যাঁ, প্রতিবাদ হতে পারে, প্রতিবাদও গণতান্ত্রিক আলোচনার বা গণতান্ত্রিক পদ্ধতিরই একটি অংশ, প্রতিবাদ করতে পারে, কিন্তু এর সাথে আলোচনাও থাকতে পারে, এবং আলোচনার মধ্যে দিয়েই বিভিন্ন ধরনের যে বিতর্কগুলো সেই বিতর্কের অবসান হওয়া সম্ভব। কারণ আমরা মনে করি এখন যারা পার্লামেন্টে আছেন তারা প্রত্যেকেই ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামে তাদের একটা অবদান রয়েছে। মুক্তিযুদ্ধের যে মূল লক্ষ্য ছিল সেটির থেকে বারবার দেশ বিচ্যুত হয়েছে। অবশেষে দীর্ঘ 17 যুগের ফ্যাসিবাদী বিরোধী আন্দোলন শেষে আমরা আবার একটা গণতন্ত্রকে নতুন করে প্রতিষ্ঠার একটা সুযোগ পেয়েছি। মুক্তিযুদ্ধের মূল লক্ষ্য চেতনাকে আমরা বাস্তবায়ন করে বাংলাদেশকে একটা স্বাধীন, সার্বভৌম এবং একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠার জন্য আমরা মুক্তিযুদ্ধকে বুকে ধারণ করে আগামী দিনে এগিয়ে যাব। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় 2 বাংলাদেশি শিক্ষার্থী নিহতের ঘটনার সুষ্ঠু তদন্ত বিচার দাবি করেছে বাংলাদেশ। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, নিহত 2 শিক্ষার্থীর পরিবারের সাথে যোগাযোগ রাখছে সরকার, আর এই ঘটনাকে নৃশংস হিসেবে উল্লেখ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, সরকার আশা করে যুক্তরাষ্ট্র এই ঘটনার সুষ্ঠু নিরপেক্ষ তদন্ত করবে। এক প্রশ্নের উত্তরে শামা ওবায়দ বলেন, আফ্রিকা থেকে জ্বালানি তেল আনার ব্যাপারে তার সফরে আলোচনা হয়েছে। আফ্রিকার দেশগুলোর সাথে সরকার সম্পর্ক উন্নয়ন করতে চায় বলে জানান তিনি। এজন্য মহাদেশটির গুরুত্বপূর্ণ দেশগুলোর সাথে যোগাযোগ বাড়ানো হচ্ছে। আফ্রিকা কূটনৈতিকভাবে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। সম্প্রতি আফ্রিকার দেশ সেনেগাল সফর করেন শামা ওবায়দ। আমরা ওদের চেষ্টা করছি যে যত তাড়াতাড়ি সম্ভব আনা যায়, কিন্তু এটা তো একটা লিগ্যাল ব্যাপার, তো সেই জায়গাটায় আমরা যুক্তরাষ্ট্রের সকল স্টেক হোল্ডারদের সাথে আমরা গভীরভাবে যোগাযোগ রাখছি। আমরা দাবি করব বাংলাদেশ থেকে এবং মন্ত্রণালয় থেকে যাতে যুক্তরাষ্ট্র এর ইনভেস্টিগেশনটা ভালো মতো করে, দ্রুততার সাথে করে, এবং যারা এই নৃশংস ঘটনা ঘটিয়েছে সেটা বের করে যেন তাদেরকে বিচারের আওতায় আনা হয়। জ্বালানি তেলের দাম বাড়ায় পরিবহন ভাড়াও বাড়ানো হয়েছে। শনিবার রাতে ঢাকা ও চট্টগ্রাম মহানগর এবং ঢাকার আশপাশের জেলার সঙ্গে আন্তঃজেলা ও দূরপাল্লার বাস ভাড়ার তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ। নতুন তালিকা অনুযায়ী রাজধানীতে সর্বনিম্ন ভাড়া 10 টাকা নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে ঢাকা ও চট্টগ্রাম রুটেও পুনর্নির্ধারিত ভাড়ার তালিকা প্রকাশ করেছে বিআরটিএ। নতুন তালিকা অনুযায়ী ঢাকা চট্টগ্রাম রুটে 51 আসনের বাস ভাড়া নির্ধারণ করা হয়েছে 552 টাকা এবং 40 আসনের ভাড়া 704 টাকা। ঢাকা কক্সবাজার রুটে 51 আসনের ভাড়া 900 টাকা এবং 40 আসনের ভাড়া 1147 টাকা। এদিকে ঢাকা সায়দাবাদ থেকে সিলেট রুটে 51 সিটের ভাড়া 580 টাকা এবং 40 আসনের ভাড়া 740 টাকা নির্ধারণ করা হয়েছে। প্রকাশিত নতুন এই তালিকা অনুযায়ী সায়দাবাদ থেকে বরিশাল রুটে 51 আসনের বাস ভাড়া 464 টাকা ও 40 আসনের ভাড়া নির্ধারণ করা হয়েছে 592 টাকা। আর খুলনা রুটের 51 আসনের ভাড়া নির্ধারণ করা হয়েছে 541 আর 40 আসনে 690 টাকা। তবে
গ্যাস চালিত বাসের ক্ষেত্রে নতুন ভাড়া কার্যকর হবে না বলে জানিয়েছে বিআরটিএ। বড় ধরনের কোনো অনিয়ম অভিযোগ ছাড়াই সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ছেড়ে যাচ্ছেন হজযাত্রীরা। এবারের হজ ক্যাম্পের সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্ট হজযাত্রীরা। হজ অফিসের পরিচালক মোহাম্মদ লোকমান হোসেন জানিয়েছেন, শুরুর দিকে মশার যে সমস্যা ছিল সেগুলো সমাধান করা হয়েছে। এবছর সরকারি বেসরকারি ব্যবস্থাপনায় হজে যাচ্ছেন ৭৮,৫০০ জন। এরই মধ্যে ৭৪,২৯৭ জনেরই ভিসাও সম্পন্ন হয়েছে। গেল ১৭ এপ্রিল উদ্বোধনের পর থেকে ৮ দিনের ৮৭টি হজ ফ্লাইটে এ পর্যন্ত ৩৪,৯৪১ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাশাপাশি সৌদি এয়ারলাইন্স ও ফ্লাইনাস এয়ারলাইন্স এর মাধ্যমে ফ্লাইটগুলো পরিচালিত হচ্ছে। তামাক নিরুৎসাহিত করতে পারলে বছরে ২ লাখ লোকের প্রাণ বাঁচানো সম্ভব, জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তরুণদের তামাক নিরুৎসাহিত করার বিষয়ে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সেমিনারে কথা বলেন তিনি। ববি হাজ্জাজ বলেন, তামাক ১০০% বন্ধ করা সম্ভব না, তবে দাম বাড়িয়ে কিংবা করারোপ করে তামাক ব্যবহারে নিরুৎসাহিত করা সম্ভব। প্রাথমিক বিদ্যালয়ের আশপাশে যেন কোনো তামাকজাত পণ্যের দোকান বসতে না পারে, সেজন্য তার মন্ত্রণালয় ব্যবস্থা নেবে বলে জানান তিনি। বলেন, এক্ষেত্রে পুলিশ সহায়তা করবে। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী বলেন, ঢাকা মহানগরীর ৪০,০০০ গরিব মানুষ তামাকজাত পণ্য উৎপাদনের সাথে জড়িত। এই বিষয়টিও সরকারকে মাথায় রাখতে হয় বলে জানান। ববি হাজ্জাজ আরও জানান, বয়স্কদের তুলনায় তরুণরা ধূমপানে আসক্ত হওয়ার বেশি ঝুঁকিতে থাকে। এই ব্যাপারে সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দেন তিনি। বর্তমান সরকার ৫ বছরই জনবান্ধব থাকবে বলে আশ্বস্ত করেন তিনি। সেমিনারে তামাক বিরোধী অনেকেই বক্তব্য রাখেন। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে চূড়ান্ত সুপারিশপ্রাপ্তরা নিয়োগের দাবিতে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেন আজ। রোববার সকাল ১০টার দিকে শাহবাগে মিছিল শুরু করেন তারা। মিছিল নিয়ে সড়কের ওপর যেতে চাইলে বাধা দেয় পুলিশ। বাধা পেয়ে শাহবাগে জাদুঘরের সামনে অবস্থান নেন তারা। আন্দোলনকারীরা বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে চূড়ান্ত সুপারিশ পায় ১৪,৩৮৪ জন। তাদের অভিযোগ, সকল প্রক্রিয়া শেষ হওয়ার পরও প্রায় ২.৫ মাস ধরে নিয়োগ আটকে রাখা হয়েছে। সরকার বিষয়টি নিয়ে টাল বাহানা করছে বলেও অভিযোগ তাদের। দ্রুত দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলবে বলেও হুঁশিয়ারি দেন তারা। ১৬ বছর পর আগামীকাল আবারও পর্দায় ফিরছে বন্ধ হয়ে যাওয়া জনপ্রিয় টেলিভিশন চ্যানেল ওয়ান। ২০১০ সালের ২৭ এপ্রিল হঠাৎ সম্প্রচার বন্ধ হয়ে যাওয়ার পর দীর্ঘ সময় অন্ধকারে ছিল চ্যানেলটি। এবার নতুন পরিকল্পনা ও ভিন্ন আঙ্গিকে পুনরায় যাত্রা শুরু করতে যাচ্ছে চ্যানেল ওয়ান। নতুন উদ্যমে সম্প্রচারে ফেরা উপলক্ষে রবিবার রাজধানীর হোটেল ওয়েস্টিনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক গিয়াসউদ্দিন আল মামুন সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তিনি জানান, চ্যানেল ওয়ানের এই প্রত্যাবর্তন ঘিরে গণমাধ্যম অঙ্গনে তৈরি হয়েছে নতুন করে আগ্রহ ও প্রত্যাশা। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে। গ্যাস ও জ্বালানি সংকটও কমেছে। বিদ্যুৎ উৎপাদন ২৫০০ মেগাওয়াট। লোডশেডিং ছিল শনিবার। সুসংবাদ দিলেন বিজ্ঞানমন্ত্রী। রূপপুর কেন্দ্রে পারমাণবিক ফুয়েল লোড মঙ্গলবার। প্রকল্প বাস্তবায়নে দীর্ঘসূত্রিতা পরিহারের পাশাপাশি ব্যয় সংকোচনের নির্দেশ একনেক বৈঠকে প্রধানমন্ত্রীর। এমপিদের বিনা শুল্কে গাড়ি আমদানি সুবিধা বাতিল। গাইবান্ধায় ৫ ও জামালপুরে ২ জন সহ ৬ জেলায় বজ্রপাতে ১১ জনের মৃত্যু। টানা তাপপ্রবাহের পর অবশেষে রাজধানীতে স্বস্তির বৃষ্টি। কাল থেকে সারা দেশে ভারী বর্ষণের পূর্বাভাস। হামের প্রকোপ চলছেই। দেশের বিভিন্ন জায়গায় আরও ৮ শিশুর মৃত্যু। একদিনে আক্রান্ত সর্বোচ্চ ১,৪২১। পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ২ বাংলাদেশি শিক্ষার্থী নিহতের ঘটনায় সুষ্ঠু তদন্ত বিচার চেয়েছে বাংলাদেশ, জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30। এর আগে 9টায় রয়েছে নিউজ 20 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshinews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshinews। ধন্যবাদ।